এরপরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। কোকুলাস পেশেন্ট ইন আমি কোকুলাস পেশেন্ট ইন এ মাইল্ড টোন, হ্যাঁ, উইল পয়েন্ট আউট দ্য আদার পারসন ফল্ট। আচ্ছা, কি বলতেছে? কোকুলাস রোগী ওষুধ খাওয়ার পরে খুব মাইল্ড টোনে সামনের মানুষকে কি বলে, সে সামনের মানুষটিকে খুব সুন্দরভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এইটা হলো, এই ময়লাটা এখানে না, ময়লাটা ওখানে ফেলো, এবং সেটা সংশোধন করতে এই যে অ্যামেন্ড বলা আছে, দেখেন, রিকোয়েস্ট হিম টু অ্যামেন্ড ইট, এই অনুরোধ করে, অ্যামেন্ড করা, সংশোধন করার অনুরোধ করে। সে বাস্তবে ঠিক এটাই করে। সে অত্যন্ত শান্ত ও আরামদায়ক ভাবে, খুব কুল ভাবে, খুব কোয়াইটলি সামনের মানুষকে তার ভুলগুলো, তার ত্রুটিগুলো বুঝিয়ে বলে। যেমন ধরুন অফিসের বসের কথা। অফিসের বস তাকে প্রতিদিন খুব বকাঝকা করে, এটাতে তার খুব মনে খুব কষ্ট হয়। বস আমার সাথে ভালোভাবে কথাই বলতে পারে না, খালি বকা দেয়। বস তাকে বকা দিলে সে প্রতিদিন সকালে অফিসে যায়, কাজ করে, বসের গালমন্দ রুটিন মাফিক শুনে, মুখ বুঝে শুনে বাড়িতে ফিরে, চুপচাপ অফিসে যায়, আবার চুপচাপ ঘরে ফিরে আসে। আমি সিনেমা স্টাইলে আপনাদেরকে বলছি। তো অফিসে যাচ্ছে, যাওয়ার সময় বউ টিফিন দিচ্ছে, টিফিন নিয়ে যে তার কেবিনে রাখছে, বসের কাজ করছে, বস এসে তাকে গাল দিচ্ছে, সে চুপ করে গালি শুনছে, হজম করছে। এই শুনতে শুনতে তার মনে সে একটা অসুস্থতা বাঁধিয়ে ফেললো। এবার আমার কাছে আসলো, আমি তাকে কোকুলাস দিলাম। ওষুধ খাওয়ার পরে সে কিন্তু চাকরি ছেড়ে দিবে না, ওই অফিসটা ছেড়ে দিবে না, এটা আবার মাথায় রেখেন। কোকুলাস খাওয়ালাম, দূর বস গালি দেয়, আমি এই অফিসে করব, তা কিন্তু করেনি। সে অফিসে ঠিকই যাবে, কিন্তু অফিসে যাওয়ার পরে, অথবা মানে অফিসে যাওয়ার পরে তার মনের মধ্যে চিন্তা থাকবে যে আসলে আমার ভুলটা কোথায়, বস কেন প্রতিদিন বকে, ওনাকে তো বকে না, ওনাকে তো বকে না, আমাকে কেন বকে। দেখুন, কোকুলাসের সবচেয়ে বড় এবং খাস খাস বিশেষ বৈশিষ্ট্য যে কোকুলাস সব সময় নিজের মনে এই চিন্তাটা করে যে এই ঘটনার জন্য আমার নিজের ভুলটা কোথায়, এই যে কাহিনীটা ঘটলো এর মধ্যে আমার ভুলটা কোথায়, আমি কোথায় ভুল করলাম। সে কোনোদিনই অন্য কোনো মানুষকে ব্লেম দেবে না। আমি প্রথম কয়েকদিন থেকে বলে আসছি, কিন্তু কোনো মানুষকে ব্লেম দেবে না, দোষারোপ করবে না। সে সব সময় নিজের মনে এই চিন্তা করে যে এই বিষয়ে আমি নিজে কোথায় ভুল করেছি। তো কোকুলাস যখন নিজে মনে মনে এই বিষয়টা বুঝতে পারে যে বস আমাকে প্রতিদিন কেন এত গালাগালি করে, মনে করেন সে অফিসে যাচ্ছে, হ্যাঁ, উত্তরা থেকে যাওয়া শুরু করছে, অফিস হয়তো মতিঝিলে, বাসে করে যাচ্ছে, যেতে যেতে চিন্তা করছে। তো চিন্তা কিন্তু আগে করেনি, আগের রাত আমার কাছে আসছিল, আমি কোকুলাস দিলাম, বা আপনার কাছে গেছিল, আপনি কোকুলাস দিলেন, কোকুলাস ওষুধটা খাইছে। এবার পরের দিন সকালে যখন বাসে করে অফিসে যাচ্ছিল, তখন বাসে বসে বসে সে নিজের মনে গভীর চিন্তা করছে যে বস আমাকে প্রতিদিন এত গালি দেয় কেন, আরো তো লোকজন আছে, আমাকে কেন এত গালি দেয়, প্রতিদিন সে শুধু আমাকে গালিগালাজ করে, সে এমনটা কেন করে, গালি দেওয়ার কারণটা কি, এটা কিন্তু তার মাথার মধ্যে ঘুরতে থাকে। ঠিক হঠাৎ করে ওই যে আমাদের মহামতি কেন্ট যে ওয়ার্ডটা দিয়েছিল, কি ওয়ার্ড দিয়েছিল? রিকগনাইজিং। না, ওহ, ওহ। ওহ, হঠাৎ করে মাথায় ওহ, আহ, চাবি ঠিক গাড়ি আছে। চলে আসছে। তেরি, তেরি। এতক্ষণে আসল কারণটা আমি বুঝতে পারলাম যে বস কেন আমাকে প্রতিদিন গালি দেয়। আরে বাবা, আরে ও একই, তাই না? আমি যে টিফিন বক্সটা নিয়ে অফিসে যাই, দুপুরের পরে সেই টিফিন খাবারে মানে
এত তীব্র গন্ধ বা স্মেল সারা ঘরে ছড়া যায়। আমার বউ খুব ভালো রান্না করতে পারে, পুরা ঘর একদম তরকারির গন্ধে একদম মো মো করে ওঠে। সে এখন নিজের মনে কি চিন্তা করলো, বসের গালি দেওয়ার পিছনে এটাই কারণ, আমার কাজে তো কোনো ভুল নাই, এই টিফিন বক্সের গন্ধটাই আসল কারণ হিসাবে সে খুঁজে পেল। আমি উদাহরণ দিয়ে বলতেছি আপনাদেরকে। তারপরে সে কি করলো, সে প্রতিদিন এবার অফিসে যাওয়ার আগে টিফিন বক্সটা তার রুমে, তার কেবিনে, মানে অফিস একসাথে অনেকে ইয়ে করে, সেখানে সে আর রাখেনি। ওই কেবিনে নিয়ে যাওয়ার পরিবর্তে অফিসের বাইরে কোন একটা নির্দিষ্ট জায়গায় সে রাখলো এবং খালি হাতে সে কেবিনের ভিতরে যেত। তো বস কেবিনে এসে বলে, আরে করিম সাহেব, আপনার টিফিন বক্স আনেননি? সে বলে, না স্যার, টিফিন বক্সটা আমি বাইরে ওরকম গ্যারেজে রেখে আসছি বা অমুক জায়গায় রেখে আসছি। আমার মনে হচ্ছিল যে টিফিন বক্স থেকে খাবারের গন্ধ খুব ছড়াতো। বস শুনে বলল যে, আরে বাবা, এই কথাটাই তো তোমাকে আমি কতদিন ধরে বোঝাতে চেষ্টা করছিলাম যে তোমার খাবারের গন্ধে আমার পেটের মধ্যে একদম ইয়ে হয়ে যায়। হ্যাঁ স্যার, আমি আজকে আসলে বিষয়টা বুঝতে পারছি, সমস্যাটা ছিল আমার টিফিন বক্সে। কি বোঝা গেল এই পর্যন্ত? তাহলে কোকুলাস আসলে কি করে, সে সামনের মানুষের উপরে রেগে যাওয়া বা নারাজ হওয়ার পরিবর্তে নিজের ভেতরের ভুলগুলা খোঁজার চেষ্টা করে, যে আমার মধ্যে ভুল কোথায় হচ্ছে, এর মাধ্যমে সে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করে। এখন আমরা যখন রোগীকে কোকুলাস ওষুধটা খাওয়াই দিলাম, তখন তার মনের ভিতরে এই বিষয়টা বুঝতে খুব সহজ হয়ে গেল, আমরা নিজের ভুলটা আসলে কোথায়, আমার ভুলটা কোথায় ছিল। সে নিজে সেই ভুলটাকে সংশোধন করে নেয়, কমতিগুলোকে দূর করে এবং ভুলটি পুরোপুরি ঠিক হয়ে যায়। সে কোনো না কোনো উপায়ে পরিস্থিতি মানিয়ে নেয়। যেমন ধরেন যে স্বামী স্ত্রীর কথা, ওই যে গত দিনের স্বামী স্ত্রীর কথা, স্ত্রী সবজি রান্না করছে, সামনে সামনে নিয়ে আসলো, স্বামী তখন কি বললো, কোকুলাস খাইছে, খাওয়ার পরে তো বলে দিল, যদি না বলে তখন সে চিন্তা করবে যে কি করে ঝালটাকে একটু কমানো যায়, তাহলে সবজির মধ্যে একটু ডাল ঢেলে দিই, যে একটু মিক্সড করে নিই, তাহলে তো একটু ঝাল কম লাগবে। এই যে তার মধ্যে পরিস্থিতিটাকে সুন্দরভাবে বদলে নিল, বাস তার কেচ্ছা খতম। তো এই কারণেই সে জীবনের এই ধরনের আচরণ করে। পরের একটা খুব মজার জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ডিস্টার্ব অ্যাভার্স বিইং। আমি কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আগাচ্ছি ধারাবাহিকভাবে। কোকুলাস পেশেন্টের মধ্যে জার্নিগুলো এরকমই হয়। হ্যাঁ, ডিস্টার্ব অ্যাভার্স বিইং। তো আমাদের সামনে এই রুব্রিক্সটা চলে আসলো, ডিস্টার্ব অ্যাভার্স বিইং। দেখুন এই রুব্রিক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে, সেই শব্দ, স্যার আপনি কি প্রেজেন্টেশন শো করছেন? প্রেজেন্টেশন কিন্তু শো করছে না। কেন আমি দেখাই প্রেজেন্টেশন দিইনি, লাগেরটা দিইনি? আচ্ছা বলবেন না, আগেরটাও দেন না স্যার। আচ্ছা আমি এখনই দিচ্ছি। ভাই ওই যে রেপার্টরি দেখানোর পর থেকে আর স্লাইড আসেনি। ও, তাহলে ওইটা বন্ধ হয়ে গেছে, এটাও একসাথে বন্ধ হয়ে গেছে। আচ্ছা যাক, আমি তো দুইটা স্লাইড আঁকালাম, এটা ছিল আগের স্লাইডটা। মাইলটনের কথা বলবে, এটা তো আলোচনা করলাম। আর এরপরে আমরা আসছি ডিস্টার্ব অ্যাভার্স বিইং। ঠিক আছে, ডিস্টার্ব অ্যাভার্স বিইং এটা তো আপনারা জানেন, তারপরেও আমি অনেকে নতুন আছে তাদের জন্য বলি যে আমাদের রুব্রিক্সের শব্দগুলো ভালো করে শিখতে হয়। প্রথম যে শব্দটা আপনারা দেখেন, অ্যাভারশন, অ্যাভার্স, AVERSE, অ্যাভার্স। দেখেন এখানে কিন্তু অ্যাগ্রাভেশন শব্দটা কিন্তু নাই, ডিস্টার্ব অ্যাগ্রাভেশন বিইং কিন্তু নাই, এখানে আছে অ্যাভার্স। এই অ্যাগ্রাভেশন শব্দটা কেন ব্যবহার করেনি, করলেই তো হতো, তাই না? তো এই জায়গায় ডিস্টার্ব অ্যাগ্রাভেশন শব্দটিও কিন্তু আসতে পারতো, কিন্তু আসেনি, কারণ রেপার্টরিতে শব্দটি অ্যাভার্স হিসাবে আসছে। তাই এটি কোনো অ্যাগ্রাভেশন বা বেড়ে যাওয়ার বিষয় না, এটা হলো অ্যাভার্স। অ্যাভার্স শব্দটার আসল মানে হলো সাময়িক সময়ের জন্য, ফর দ্য টাইম বিং, লিখে নেন। অ্যাভার্স শব্দটার মানে হলো ফর দ্য টাইম বিং, সাময়িক সময়ের জন্য, বাস এতটুকুই।
আর ওইদিকে অ্যাগ্রাভেশন মানে হলো পরিস্থিতি খারাপ হয়ে যাওয়া। অ্যাগ্রাভেশন মানে কি? পরিস্থিতি খারাপ হয়ে যাওয়া, এবং সেটা না জানি কতদিন ধরে চলবে। আর অ্যাগ্রাভেশনের মধ্যে তীব্র গতি বা তেজ থাকে, যা মানুষ কিছুতেই বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। আর এই অ্যাভার্স শব্দটার মানে কি বললাম? ফর দ্য টাইম বিং, সাময়িক সময়ের জন্য। আরে ভাই, এই মুহূর্তের জন্য বা সাময়িক সময়ের জন্য আমাকে, কিছুক্ষণের জন্য আমাকে একটু শান্তিতে থাকতো, আমাকে কোনোভাবে বিরক্ত করবেন না। এটা হলো ডিস্টার্ব অ্যাভার্স বিং। তো এখন আমি নিজের জীবনে কি করি? আমার শরীর যখন কষ্ট হয়, তখন কোকুলাস রুগীকে দেখেন, সে খুব ভালো করেই জানে যে বাড়ির বাকি মানুষরা সিনেমা দেখতে যাবে বা টিভিতে কিছু একটা দেখবে, খেলা, আজকে যেমন খেলা হচ্ছে, তাই না? ফুটবল ম্যাচ, আজকে বড় টিমের ম্যাচ রয়েছে। হ্যাঁ, তো খেলা দেখাটা এই কোকুলাসেরও কিন্তু শখ, খেলা সে ভালোবাসে। হ্যাঁ, ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার বা একটা টিমের সাপোর্টার, এটাও তার শখ। কিন্তু সে এই মুহূর্তে সে কিছু কষ্টে আছে, শারীরিক তার কিছু প্রবলেম হচ্ছে, সে তার কষ্ট হচ্ছে। এখন সে কি বাড়ির বাকি মানুষদেরকে খেলা দেখা, আজকে তোমরা খেলা দেখো না, বারণ করবে? সে কাউকে কি করবে? সে কিছুই বলবে না। প্রথম কথা হলো, সে নিজের মুখে একটা কথাও বলবে না। সে ভাববে বাড়ির সবারই তো টিভি দেখার শখ আছে, তাহলে আমি বারণ করার কি? বয়স্ক মানুষদেরই কথা ধরেন, হ্যাঁ, এইটাই বয়স্ক মানুষ না, বুজুর্গ ব্যক্তি এসে আপনার সামনে কিন্তু বলবে যে স্যার, বাড়ির সব ছেলেপুলেরা তো টিভি দেখবেই, এখন আমার এখানে কি আছে? হ্যাঁ, দেখেন, আমি আপনাদেরকে এই কিছু কিছু ওয়ার্ড শেখাতে চাই, যেগুলা এই কোকুলাস পেশেন্টরা বলে। আমি আবার নতুন একটা ওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ, বয়স্ক মানুষরা দেখবেন এসে বলবে যে সবাই তো টিভি দেখবে, কিন্তু এখন আমার কারণে, আমার কারণে, আমার কারণে তাদের দেখাটা বন্ধ হোক, বা আমার কারণে এই হোক। এই যে একটা ওয়ার্ড, আমার কারণে, বিকজ অফ মি, এটা এটা আপনারা নোট করে নেন, আপনাদের ডায়েরিতে লিখে রাখেন। হ্যাঁ, আপনারা লিখে রাখেন, আমার কারণে, আমার নিজের কারণে। এটা হলো পপুলাসের লাইফের একটা স্লোগান, আমার নিজের কারণে। স্লোগান, স্লোগান বুঝেন তো? এটা হলো স্লোগান, আমার নিজের কারণে। আমার নিজের কারণে অন্য কোনো মানুষের কষ্ট হবে, আমার নিজের কারণে অন্য কোনো মানুষ পেরেশান যাতে না হয়। এখন ডাক্তার সাহেব, আমার নিজের কষ্টের কারণে কি ঘরের মানুষগুলো খাওয়া দাওয়া ছেড়ে দেবে বলুন? আমার নিজের কারণে কি ছেলে মেয়েরা বিশ্বকাপ ফুটবল খেলা দেখা ছেড়ে দেবে? আমার নিজের কারণে কি আমাদের বাসার বা আমার ঘরের চেনা নিয়মগুলো হুট করে চেঞ্জ হয়ে যাবে? আমার নিজের কারণে কি বাড়ির বাচ্চাগুলো বদলে যাবে? কখনোই না। তাহলে আমার কারণে, এটা মাথায় রাখেন, লিখে রাখেন। এখন কথা হলো, আমরা যখন রুগীকে জিজ্ঞাসা করি যে আপনার যখন মাথা ব্যথা হয় তখন আপনি কি করেন, কি চান? রুগী বলে, স্যার, আমার নিজের কাছে মনে হয় যে বাইরে এত হইচই, এত শোরগোল, আওয়াজগুলো যাতে আমার কানে না আসে। কিন্তু এই যে শোরগোল, এগুলো যদি চলেও আসে, এটাতে আমার খুব বড় একটা ফারাক পড়ে না। আপনার ফারাক পড়ে না মানে কি বুঝেছেন? স্যার, সামান্য একটু হলো তো ফারাক আছে ঠিকই, কিন্তু আমার মনে হয় আমার কারণে ঘরের বাচ্চারা যদি টিভির ভলিউম কিছুটা কমিয়ে দেয়, ওয়াইফ যদি ঘরের মধ্যে বেশি থালা বাসন নিয়ে ফটফট শব্দ না করে, বারবার লোকজন আমার রুমে আসা যাওয়া না করে বা আমাকে না ডাকে, তবে পরিস্থিতিটা বেশ ভালো হয়ে যাবে ডাক্তার সাহেব। এখন মাঝে মধ্যে আমি শুয়ে দেখি যে, যখন শুয়ে থাকি তখন দেখি যে ঘরের মধ্যে টিভির আওয়াজ খুব বেশি বেড়ে গেছে, বাচ্চারা খুব হইচই করছে। তখন বিছানা থেকে উঠে গিয়ে তাদেরকে খুব হালকা ভাবে, মাইল্ড ভাবে বলি, দেখো বাবা, তোমরা যদি টিভির ভলিউমটা একটু কমিয়ে দাও তাহলে আমার খুব ভালো হতো। আর এই বিষয়টা কেবল কিছুক্ষণের জন্যই হয়। আবার যখন আমার মাথা ব্যথাটা একটু কমে যায় বা আমি একটু ভালো
ফিল করি, তখন আমি আবার ওদের পাশে বসে যে খেলা দেখা শুরু করি। ঠিক আছে, তাহলে কোকুলাসের ভিতরে আসলে হচ্ছে কি, কোকুলাসের ভিতরে আসল ইচ্ছাটা কি? আমার নিজের কারণে অন্য মানুষ যাতে ডিস্টার্ব না হয় বা পেরেশান না হয়, বা অন্য কারো কারণে আমি যেন ডিস্টার্ব না হয়, এই দুটাই কিন্তু ভাইস ভার্সা। আমার নিজের কারণে অন্যরা পেরেশান হওয়া যাবে না, আবার অন্যের কারণে আমি পেরেশান না হই, তাহলে এটাতে সে ডিস্টার্ব হয়ে গেল। ঠিক আছে, তো এই কারণে কি হচ্ছে, সে নিজের জীবনে কি করে, সে নিজে কোন পয়েন্ট বা বক্তব্যের প্রমাণ করার জন্য সামনের মানুষের সাথে, মানে কোন পয়েন্ট বা বক্তব্য এস্টাবলিশ করতে হবে, প্রমাণ করতে হবে, এর জন্য অপোজিট পার্সনের সাথে, সামনের মানুষের সাথে কোনো তর্ক বা আর্গুমেন্ট করা পুরোপুরি এগিয়ে চলে, কোনো নো আর্গুমেন্ট, খুব শান্তভাবে নিজেকে সেই পরিস্থিতি থেকে সরিয়ে নেয়, উইথড্র করে নেয়। প্রথম কথা হলো সে কোনো তর্ক বা আর্গুমেন্ট করে না। দ্বিতীয় কথা হলো সে খুব শান্তভাবে কোয়াইটলি নিজেকে উইথড্র করে নেয়। এই ডিস্টার্ব অবস্থার কারণে আমাদের সামনে এই ডিস্টার্ব রুবিসটা চলে আসছে। এখন এই ডিস্টার্ব রুবিসটা খুব ভালো করে বুঝবো, বাকি সব রুবিসগুলো আপাতত একটু সাইডে রাখেন, আমরা পরের স্লাইডে যাই আর একটু ভালো করে বুঝি। রুগী এসে বলে যে আমি যখন দেখি কোনো মানুষ আমার সামনে বসে কোনো ভুলভাল কাজ করছে, আমার কোনো নির্দেশনা বা ইনস্ট্রাকশন ঠিক মতো শুনছে না, বা আমার সাথে অনার্থক তর্ক করছে, আর্গুমেন্ট করছে, এমনকি সে নিজে ভুলে যাওয়া সত্ত্বেও তর্ক করে যাচ্ছে, তখন আমার চিরচেনা স্বভাব বা টেন্ডেন্সি হলো পুরোপুরি ইগনোর করা, তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, উইথড্র করা। কারণ সে নতুন করে আর কোনো ডিস্টার্ব নিতে চায় না, ওর সাথে তর্ক করতে গেলে আবার ডিস্টার্ব, আরেকটা বোঝা চলে আসবে, এই কারণে সে সেটা চায় না। পরের স্লাইডে আসছি। কোকুলাস পেশেন্ট হয়তো এসে বলে, হয়তো জীবনে প্রথমবার সামনের মানুষটির ভুল আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার একবার চেষ্টা করেছে, কিন্তু যখনই সে নিজের মনে এটা রিয়েলাইজ করছে যে এই চেষ্টার ফলে কোনো পজিটিভ রেজাল্ট আসছে না, তখন সে মুখ বুঝে সেখান থেকে পুরোপুরি সরিয়ে নেয়। আর এই আচরণের পিছনে আরো কয়েকটা কারণ আছে, কারণগুলো স্লাইডে চলে যাই। সেটা হলো, দেখেন এখানে আরো নতুন নতুন কিছু শব্দ আসবে, এগুলাও কিন্তু নোট করতে হবে। কি, সে নিজের জীবনে অন্য কোনো মানুষকে অসন্তুষ্ট, ডিসপ্লিজ করতে চায় না। কোকুলাস পেশেন্ট অন্য কাউকে ডিসপ্লিজ করতে চায় না। দেখুন, রোগীর জীবনে আলাদা আলাদা স্টেজ, কত সুন্দরভাবে আলাদা আলাদা স্টেজে আলাদা আলাদা শব্দ উঠে আসছে। সে চায় আমার কারণে যেন কেউ দুঃখী না হয়, আমার কারণে কারো যেন ক্ষতি না হয়, আমার কারণে কেউ যেন নিরাশ না হয়, আমার কারণে কেউ যেন স্যাড না হয়, উদাস না হয়। দরকার হলে আমি একা একা স্যাড হয়ে থাকবো, কিন্তু আমার কারণে কোনো মানুষের যেন বিন্দু মাত্র কষ্ট না হয়, এটা আমার কাছে মোটেও ভালো লাগে না। রোগীর এই বিশ্বাস কাজ করে যে, বলে এসে যে ডাক্তার সাহেব, আমার নিজের একটু কষ্ট মেনে নেওয়ার কারণে যদি অন্য মানুষের মুখে হাসি ফোটে, সে যদি খুশি হয়, তবে এর মধ্যে আমার ক্ষতিটা কোথায়? ঠিক আছে, যদি আমার কোনো কাজ না করার কারণে প্রতিবেশীর সমস্যা বা প্রবলেম হয়, তবে ভাই আমি সে কাজ আর করবোই না। এটাই হলো একজন অসুস্থ রোগীর নিজের মনের ভিতরে আসা লজিক। আমি এখন একজন অসুস্থ রোগীর মানসিকতার কথা বলছি, গুড হেলথ কন্ডিশনের কথা বলতেছি না, অসুস্থ মানুষের কথা বলতেছি। রোগী নিজের স্বাচ্ছন্দ্য বা কমফোর্টের কথা বিন্দু মাত্র চিন্তা করে না, অন্যের মুখের হাসি বা হ্যাপিনেস বজায় রাখার জন্য নিজের সব কষ্ট মুখ বুঝে সহ্য করে নেয়। তাহলে কোকুলাসের মনের ভিতরে সবসময় এই চিন্তাটা ঘরে
ঘুরে যে অন্য কাউকে ডিসপ্লিজড বা অসন্তুষ্ট করা যাবে না। অন্যের খুশির মধ্যে আমার নিজের খুশি লুকিয়ে আছে, অন্যের আনন্দের মধ্যে আমার আনন্দ লুকিয়ে আছে ডাক্তার সাহেব। ঠিক আছে, বাচ্চাদের যদি মনে হয় যে ওরা টিভিতে খেলা দেখবে, দেখুক। আমার ওয়াইফের যদি মনে হয় যে তার গান শুনতে, ফুল ভলিউমে মিউজিক দিয়ে গান শুনতে ভালো লাগে, মিউজিক শোনা যদি তার শখ থাকে, ডাক্তার সাহেব শুনুক। আমি কখনোই তাকে বারণ করি না। আমি বলি যে চলো ভাই, সে এখানে শুনুক, আমি অন্য কোনো ঘরে চলে যাই বা অন্য কোনো জায়গায় আলাদা কোনো কোণে যাই, আমি চুপচাপ বসে থাকি, আমি মুখে কিছু বলি না। সে মাঝে মাঝে এসে আমাকে নিজে থেকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, আমি কি টিভির ভলিউমটা বা ক্যাসেটের ভলিউমটা কি কিছুটা কমিয়ে দিব, তোমার কি কষ্ট হচ্ছে? আমি বলি না, আরে না, ঠিক আছে, তুমি খেলা দেখা কন্টিনিউ করো। রুগী বলে আমি কোনো কমপ্লেইন বা নালিশ করি না, আমি বলি তুমি তোমার কাজ করো। এবার খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, করে শেষ করে ফেলবো, আজকে ঘেমে গেছে অনেক বেশি। তো এই বিষয়টা পপুলাস চাইল্ডের ক্ষেত্রে আমরা একটু দেখি। পপুলাস চাইল্ডের কথা ধরা খুব ভালোভাবে ইয়ে করেন। পপুলাস বাচ্চাদের স্বভাব কেমন হয় তার আগে একটু বলে নি, আমি আমার জীবনে কিন্তু প্রচুর রুগীকে এই ওষুধটা দিয়েছি, মানে এটা হিসাব করে বলা যাবে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই রুগীরা আলাদা আলাদা রোগ কষ্ট নিয়ে আসছে, শারীরিক কষ্ট নিয়ে আসছে, আলাদা ধরনের। আমি তো বললাম ক্যান্সার পর্যন্ত আমি পপুলাস মেডিসিনটা দিয়েছি এবং এক্সিলেন্ট রেজাল্ট দিয়েছি। সেটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট ছিল না, একদম সিস্টেমেটিক ট্রিটমেন্ট ছিল, ওই 2-3 ডোজ দেওয়া ছিল। তো প্রত্যেকটা আলাদা কেসেই কিন্তু আমি খুব চমৎকার ভাবে পপুলাসের রেজাল্ট পেয়েছি। আর পপুলাসের প্রতি আমার এই যে রিসার্চ বলতে পারে, আমি যে কথাগুলো বলতেছি আপনাদের কাছে অনেক বকবক মনে হতে পারে, অনেক বেশি মানে পেঁচানো মনে হতে পারে, এত বলার কি দরকার এরকম মনে হতে পারে, কিন্তু আমি প্রত্যেকটা কথা খুব প্র্যাকটিক্যালি একদম বাস্তব অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমি আপনাদেরকে বলছি। আপনারা যদি নিতে পারেন, আপনারাও পপুলাস কখনো আপনাদেরকে নিরাশ করবে না। অন্য মেডিসিন আমি নিরাশ হয়েছি, পপুলাস আমি খুবই কম নিরাশ হয়েছি। তো এখন এখন পপুলাসের বাচ্চারা আসলে কি করে? পপুলাসের বাচ্চারা কি করে? ধরেন একটা বাচ্চা আছে, পড়াশোনার ক্ষেত্রে তার কিছু প্রবলেম আছে, ঠিকমতো পড়ালেখা করে না, কিছু ডিফিকাল্টিস আছে। তো এই বাচ্চাটির চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য কি যা দেখে আমরা বুঝবো যে সে পপুলাস নাকি অন্য কিছু? খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। এর আগেও মনে হয় আমি এই ধরনের ইয়ে বলেছি বাচ্চাদের ইয়েতে, যে পপুলাসের এই বৈশিষ্ট্যটা আপনারা পেশেন্টদের কাছ থেকে ভেরিফাই করার সময় পেয়ে যাবেন। ধরেন বাসায় একটা বাচ্চা আছে, সে সব খেলনা, তার যে খেলনাগুলো আছে সেই খেলনাগুলো অন্য কোনো বাচ্চাদের সাথে বিন্দু মাত্র শেয়ার করবে না, একটাও দিবে না, কাউকে নিজের খেলনায় হাত দিতে দেয় না, দিবেই না। মা, এই বাচ্চার মা আপনার কাছে এসে বলবে কারো সাধ্যি নাই যে ওর খেলনায় একটা হাত দিয়ে দিল। বাসায় যদি কোনো বাচ্চাও আসে, সে নিজের খেলনা কিছুতেই তাকে দেবে না, ওর সাথে একদম মারামারি করবে, লড়াই করবে। ধরেন কোনো বাচ্চা তার খেলনা, এটা একটা খেলনা, এটা নিল, একদম ছো মারে তার কাছ থেকে ওটা কেড়ে নিবে, মারবে, কিন্তু খেলনা দিবে না। নিজের ছোট বোনকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, খুব ঝগড়া করবে, কিন্তু নিজের খেলনা কারো হাতে দিবে না। মা বলে কিন্তু ডাক্তার সাহেব, ওর চরিত্রে একটা খুব বিশেষ বিষয় আমি লক্ষ্য করেছি, ভালো করে খেয়াল করেন, ওর চরিত্রের বিশেষ বিষয় আমি লক্ষ্য করেছি,
যখনই এই বাচ্চাটি আমার অসুস্থ হয়, তখন যদি তার ছোট ভাই, তার ছোট বোন এসে ওর সবচেয়ে প্রিয় খেলনায়, দেখেন এই ছবিটাতে দেখেন, সবচেয়ে প্রিয় খেলনা, যে খেলনাটি সে একদম প্রাণ দিয়ে ভালোবাসে, প্রাণের কলিজার টুকরার খেলনা, সেই প্রিয় খেলনাটি যদি ওর চোখের সামনে বসে খেলতে থাকে ওর ছোট বোন বা ছোট ভাই, তো অসুস্থ অবস্থায় সে চুপচাপ শুয়ে শুয়ে শুধু তাকিয়ে দেখে, কিন্তু মুখ ফুটে একটা কথাও বলে না। এটা একটা আশ্চর্যের বিষয়। সুস্থ থাকলে যে ছেলে, যে বাচ্চা খেলনা নিয়ে মারামারি করতে দ্বিধাবোধ করে না, নাক ফাটাই দেবে, এই করবে, ওই করবে, ধাক্কা দিবে, অসুস্থ অবস্থায় সে বিন্দু মাত্র ঝগড়া করে না, বরং চুপচাপ তাকিয়ে দেখে। তখন বাচ্চার মা অন্য বাচ্চাকে বলে যে বাবা, খেলনাটা রেখে দাও, এটা তোমার ভাইয়ার খেলনা, সে তার খেলনা হাত দিলে কেউ হাত দিলে সে পছন্দ করে না, খেলনাটা রেখে দাও, না হলে ভাইয়া রেগে যাবে, দেখো শরীরটা ভালো নাই, চুপচাপ শুয়ে আছে। এখন এই কথা যদি তার ছোট ভাইকে তার মা বলে, এখন এই কোকুলাস বাচ্চা যেটা বিছানায় শুয়ে আছে, এই অসুস্থ বাচ্চাটা তখন মাকে বলবে, মা থাক, ও খেলুক, এটা কোনো ব্যাপার না, ওকে খেলতে দাও, কোনো সমস্যা নাই, ও খেলনাটা নিয়ে খেলুক। তো এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কোকুলাস মায়ের চোখে খুব ভালোভাবে ধরা পড়ে। এখন সে অসুস্থ অবস্থায় নিজের মনে নতুন করে আর ডিস্টার্ব বা পেরেশানি কিন্তু হতে চায় না, কারণ সে জানে ওই ছোট বাচ্চাটি ওর বিছানার কাছে আসবে, বারবার ওই যে ডিস্টার্ব বারবার বিরক্ত করবে, তার ছোট ভাই বা বোনটা দেখা যাচ্ছে খেলনাটা নিয়ে বারবার করে এসে বলে ভাইয়া আমি খেলবো, ভাইয়া আমি খেলবো। এখন সে অসুস্থ অবস্থায় বিছানায় শুধু শুয়ে শুয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। এখন তার মগজ ডাল, কোনো কথাই তার মাথার মধ্যে ঢুকছে না, কি বলবে কি বলবে না সেটাও সে বুঝছে না। তখন সে বলে দিল যোগে যে হ্যাঁ খেলো, আচ্ছা খেলো, নিজের মুখে বলে দিল হ্যাঁ খেলো। এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা আরেকটা ঘটনা বলতেছি, এরকম হতে পারে, খেলো, মারো ভাইয়া, তোমার প্লেনটা নিয়ে আমি একটু খেলি, তোমার কার্ডটা নিয়ে একটু খেলো, আচ্ছা যাও খেলো, সে মুখে বলে দিল। ওইদিকে যখন ভাইয়া বলে দিয়েছে যে খেলা যাবে, ছোট বাচ্চা খেলনা দিয়ে ছোট খুশিতে একদম হাসতে হাসতে অন্য ঘরে চলে যায়, খেলা শুরু করলো। ঠিক আছে, এবার কি ঘটে দেখেন। সে এখন সে কেন এরকম করে, তার আগের প্রশ্ন, মানে তার আগের প্রশ্নটা হলো যে কেন তার ভাই বোনদেরকে আগে যখন সুস্থ অবস্থায় তখন খেলনায় হাত দিতে দিত না, এটা কিন্তু একটা প্রশ্ন। এরকম অনেক সময় হয়েছে, কোকুলাস বাচ্চা আমার চেম্বারে আসছে এবং মা এই কথাগুলাই বলছে, তখন আমি জিজ্ঞাসা করি বাবা তুমি ঠিক করে বলো তো, তুমি তোমার আপন ছোট ভাই, নিজের ছোট ভাইকে তোমার খেলনাগুলা কেন হাত দিতে দাও না? তখন ওই বাচ্চা বলে আঙ্কেল সে তো আমার খেলনা ভেঙে ফেলবে, ও তো ছোট, ও তো ওগুলো কিছু বোঝে না, ওকে যখনই আমি আমার খেলনা দিই বা ইয়ে করে সে খেলনা ভেঙে ফেলে, আমার খেলনা তার হাতে গেলেই সে ভেঙে ফেলবে। ঠিক আছে মানলাম, তাহলে তুমি কেন এই যে অসুস্থ হলে এখন কেন তুমি তার খেলনা, তোমার খেলনা তাদেরকে দিচ্ছ, খেলতে দিলা? তখন বলে আর বলেন না, সে বারবার আমার কাছে এসে বলছে যে ভাইয়া আমার খেলনা নিয়ে খেলবো, ভাইয়া তোমার খেলনা নিয়ে খেলবো, তোমার খেলনা নিয়ে আমি খেলতে পারি, তোমার খেলনা নিয়ে আমি খেলবো। তখন আমি বলি ঠিক আছে তুমি খেলো, কিন্তু এখানে থেকো না, আমাকে ডিস্টার্ব করো না। তার মানে কি সে ডিস্টার্ব হতে চায় না। তো ছোট বোন ধরেন তার খেলনা নিয়ে এসে বললো যে ভাই এটা কি আমি খেলতে পারি? ভাই বলে হ্যাঁ খেলতে পারো, যাও। এখন সে যেহেতু অসুস্থ, সে কিন্তু ফ্যাল ফ্যাল করে দেখবে ডাল, সে বুঝতে পারবে না
বুঝতে পারছে না কি বলবো, সে ডাল আচ্ছা খেলো, বাচ্চারা চলে গেল। এর কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে মা যখন আবার সেই ঘরে আসবে বাচ্চাকে দেখার জন্য যে জ্বর টর আছে কিনা, তখন বিছানায় শুয়ে থাকা ওই কুকুলাস বাচ্চার ডালনেস হঠাৎ করে ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে ছোট বোনকে সে খেলনা নিয়ে, তার খেলনা নিয়ে খেলার অনুমতি দিয়েছে। দেখুন কুকুলাসের ডালনেস ভাঙলো, ঠিক সে সময় সে বুঝতে পারলো যে তার ছোট্ট বোনটি খেলনা নিয়ে গেছে, তার প্রিয় খেলনা নিয়ে গেছে। মা ঘরে আসতেই সে বলে, মামুনি মামুনি একটু শুনো, এদিকে আসো এদিকে আসো, ওদিকে গিয়ে একটু দেখো তো ও যেন আবার আমার প্রিয় খেলনাটা ফেলে না, আমার প্রিয় খেলনাটা ভেঙে না ফেলে। এখন তার ডাল মগজে এই চিন্তাটা এসেছে যে বোনকে তো বলে দিয়েছি খেলনা নিয়ে যাও, বোন তো ওটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে, খেলনাটা খেলতে খেলতে তো সে ভেঙে ফেলতে পারে। তাই সে মাকে বলতেছে যে ওই ঘরে যাও, যা চেক করে দেখো যে আবার ভাঙেটাকে ফেললো কিনা। মা তখন বলে, তাহলে আমি কি ওর কাছ থেকে খেলনাটা তোমার কাছে নিয়ে আসবো? তো না 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 না, কেড়ে আনার দরকার নাই, তুমি শুধু দূর থেকে একটু নজর রাখো যেন সেই খেলনাটা ভেঙে না ফেলে। দেখলেন একটা বাচ্চার চরিত্রে একটা ডালনেস কিভাবে রিপ্রেজেন্ট করে, পপুলাস বাচ্চা কিভাবে ডাল হয়ে শুরুতে হুট করে হ্যাঁ বলে দেয়, তারপরে অনেক পরে যখন তার মগজের ডালনেসটা কেটে যায়, মগজে যখন ঢুকে তখন আরে আমি তো হ্যাঁ বলে দিয়েছি। অথবা এমনও হতে পারে যে শুরুতে সে না, হুট করে না বলে দিয়েছে, অনেক পরে সে বুঝতে পারলো আরে আমার তো না বলা উচিত হয়নি। দুটোই হতে পারে। ঠিক এই জায়গাতে পপুলাস দুই নৌকায় পা দিয়ে মাঝখানে আসে। দুই নৌকায় পা, হ্যাঁ না এর মাঝখানে একদম পা দিয়ে দিয়েছে, পা দিয়ে একদম ফেসে গেছে। শুরুতে না বলে দিল, কিন্তু পরে দেখা যাচ্ছে যে না বলা তো উচিত হয়নি। অথবা শুরুতে হ্যাঁ বলে দিল, পরে তার ডালনেস কেটে গেলে মনে হচ্ছে যে আরে আমার তো হ্যাঁ বলাটা উচিত হয়নি। এই দেখেন চিত্র দিয়ে আমি সুন্দর করে এখানে যখন সুস্থ ছিল হেলদি কন্ডিশনে নো ইট ইজ মাইন্ড ঠেলে দিচ্ছে, আর যখন সিক তখন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, চিত্রটা দেখেন, এগুলো মাথার মধ্যে রাখতে হবে। তো মায়ের বক্তব্য অনুযায়ী বাচ্চার এই ধরনের আচরণ বা বিহেভিয়ার তাদের কাছে অত্যন্ত অস্বাভাবিক, আনইউজুয়াল মনে হয়, কারণ সে সুস্থ অবস্থায় নিজের কোনো জিনিস কোনোদিন অন্য বাচ্চাকে হাত পর্যন্ত দিতে যায় না। অথচ যখন তার সিকনেস কন্ডিশন থাকে, অসুস্থ থাকে, সে সময় সে পুরোপুরি ওই বিষয়টাকে ওভারলুক করে। আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স একটু আপনাদের সাথে শেয়ার করি। ক্লিনিক্যাল দীর্ঘ দিনের অবজারভেশন থেকে বলছি, পপুলাস রোগী নিজের মনের ভেতরে রাগ বা ক্ষোভ কখনোই বাইরের মানুষের সামনে এক্সপ্রেস করে না, প্রতিদিনই বলছি, বরং সে নিজের সমস্ত রাগ নিজের মনের ভেতরে চেপে ধরে রাখে। পপুলাস রোগী স্বভাবগতভাবে অত্যন্ত হাই সেন্সিটিভ হয়ে থাকে, হাই সেন্সিটিভ ওয়ার্ডটা মনে রাখেন, হাই সেন্সিটিভ হয়ে থাকে। সে হাইলি সেন্সিটিভ, অত্যন্ত সংবেদনশীল হওয়ার কারণে খুব সামান্য কথাতেই অতি সহজে এবং খুব তাড়াতাড়ি অফেন্ডেড হয়ে যায়। এই দুইটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, ডায়েরিতে লিখে রাখেন। হাইলি সেন্সিটিভ পেশেন্ট এবং মানে অত্যন্ত সংবেদনশীল, আর দুই নাম্বারটা লিখে রাখেন অফেন্ডেড ভেরি ইজিলি। অফেন্ডেড ভেরি ইজিলি, এই দুইটা বিষয় আপনাদেরকে সব সময় একসাথে মিলায় পড়তে হবে, যুক্ত করে পড়তে হবে, ঠিক আছে? এখন দেখতে হবে যে সে কিভাবে সেন্সিটিভ হয় এবং কিভাবে অফেন্ডেড বোধ করে। সে মনে মনে অফেন্ডেড তো হয়, কিন্তু তার চরিত্রের সবচেয়ে বড় এবং খাস বৈশিষ্ট্য হলো সামনের মানুষটিকে তার মুখের এক্সপ্রেশন বা যেটাকে আমরা বলি ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই খুব সহজে অনুমান করতে পারে বা চিনতে পারে যে তার মনের ভেতরে কোনো একটা বিষয় নিয়ে তীব্র কষ্ট বা অশান্তি চলছে। আপনি সামনের জন, আপনি কিন্তু দেখে বুঝে যাবেন, কিন্তু তা সত্ত্বেও সে মুখে একটা শব্দ বের করবে না, টু শব্দ পর্যন্ত করবে না, সে সম্পূর্ণ সাইলেন্ট থাকবে।
এবং নিজের কষ্ট মুখে প্রকাশ করবে না, ভার্বালাইজেশন করে না। বুঝতে পারছেন? কেমন? ধরেন একজন গৃহবধূ, পপুলাস গৃহবধূ, সে দুপুরবেলা রান্না বান্না করছে। ভালো করে বোঝেন কাহিনীটা। হ্যাঁ, দুপুরে রান্না বান্না করছে, দেখা যাচ্ছে যে শাশুড়ি পাশে রুম থেকে উঠে আসলো, এসে খুব আয় বৌমা, হায় রে দুপুর হয়ে গেল এখনো রান্না শেষ হলো না। এখন যেহেতু মনে করেন এই গৃহবধূর বৌমার শরীরে তীব্র কষ্ট হচ্ছিল, তার দুই হাত পা ব্যথা, গেটে বাত, হাঁটুতে ব্যথা, সে ঠিক মতো নড়তে পারছিল না, তাও সে শাশুড়ির এরকম কথায় খুব নিচু টোনে বলবে, লো টোনে, মাইল্ড টোনে বলবে, হ্যাঁ মা আমি রান্না করছি। শাশুড়ি বলে, আগে তো তুমি খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে, আজকে কি ব্যাপার? আজকে কি তোমার রান্না করতে মন চাইছে না বৌমা? ফোন কেটে কেটে বলছে। হ্যাঁ, তখন এই গৃহবধূ বলে, না না মা, না না, এরকম কোনো ব্যাপার না মা, আমি রান্না করছি। কিন্তু শাশুড়ির এই কথা শোনার পরে তার মনের ভিতরে তীব্র আঘাত লাগলো, সে অফেন্ডেড বোধ করলো। আরে আমার শাশুড়ি আমার শরীরে এত কষ্ট, আমার রোগটার একবারও তার চোখে দেখলো না, অথচ শাশুড়ি খুব ভালো করেই জানে যে আমার দুই হাঁটুতে তীব্র ব্যথা হচ্ছে, আমার দুই হাতে ব্যথা, আমি ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতে পারছি না, আর ব্যথার কারণে আমার হাত দ্রুত চলে না, তা সত্ত্বেও তিনি এসে আমাকে এই ধরনের কথা শুনিয়ে গেল। শাশুড়ি সব জেনে বুঝে আমাকে এই কথা শোনালো। তো রুগী এসে বলে, ডাক্তার সাহেব আমার নিজের কাছে মনে হয় যে আমার ঘরের যে মানুষ আছে সেটা হতে পারে তার বাবা, তার মা, বোন, ভাই, স্পাউস মানে হাজবেন্ড ওয়াইফ, যে কেউ, সন্তান, ঘরের কোনো বয়স্ক ব্যক্তি, জোয়ান মানুষ বা প্রতিবেশী, যে কেউ হতে পারে, এরা সবাই আমার কষ্টের কথা খুব ভালোভাবে জানে স্যার। তাও এরা ঘরের ভিতরে এসে আমাকে একই প্রশ্ন বারবার করে, আরে তুমি এখনো বিছানায় শুয়ে আছো? তখন আমার নিজের মনের ভিতরে এই ক্ষোভ, ইরিটেশনটা তৈরি হয়, আরে এরা এত এরা তো খুব ভালো করেই জানে যে আমি অসুস্থ। আমি তো ওদেরকে এই তো সকালেই বললাম যে আমার এই কষ্ট হচ্ছে, আমার তীব্র জ্বর আসছে, তাই আমি একটু বিছানায় শুয়ে আছি। ওইদিকে আমার ঘরে আমার সন্তান এসে জিজ্ঞাসা, মামুনি তুমি এখনো খাবার বানাওনি? আরে বাবা তোমাকে তো সকালেই বললাম যে আমার শরীরে কষ্ট, জ্বর আসছে, আমি অসুস্থ। তখন আমার নিজের মনের ভিতরে খুব খারাপ লাগে স্যার, কিন্তু তারপরে আমি কি করি, আমি চুপচাপ বিছানা থেকে উঠি, রান্নাঘরে যাই, কষ্ট করে খাবার বানাই, ওদের প্লেটে খাবার বেড়ে দিই, ওদের যা যা প্রয়োজন কষ্ট করে হলেও আমি করে দিই। তো গৃহবধূ বলে, এখন আমার শাশুড়ি আছেন বা আমার স্বামী আছেন, তিনি ওদিকের ঘর থেকে ডেকে বলল, আরে শুনছো আমার শরীরে খুব ব্যথা হচ্ছে, আসো আমার মাথাটা একটু টিপে দাও। এখন স্বামী নিজের মাথায় এই চিন্তাটা একবারও আসছে না যে আমার দুই হাত তীব্র ব্যথা করছে, আমার নিজেরও বয়স হয়েছে, আমি আর কত খাটতে পারি। মনে করেন রুগীর বয়স 70। দেখুন, রুগী যখন আপনার সামনে বসে কথাগুলো বলবে, তখন আপনার কাছে মনে হবে যে সে তার রিয়েলিটি আপনাকে দেখাচ্ছে, রিয়েলিটি আপনার সামনে ফুটে তুলছে, সিনেমা দেখাচ্ছে। ডাক্তার সাহেব, রুগীরা বলে এইভাবে, ডাক্তার সাহেব দেখেন আমার নিজেরও না বয়স হয়েছে, আমার নিজেরও তো বয়স হয়েছে না, আমার বয়স এখন 70 পার হয়েছে, এখন কি আর আমি একা মানুষ আর কত খাটতে পারি বলুন। আপনার এই কথাগুলো শুনলে খুব সহজেই বুঝে যাবেন এটা আসলে পপুলাস বলছে, পপুলাসের কথা এরকম। তা সত্ত্বেও ডাক্তার সাহেব কি করব, আমার স্বামী অসুস্থ থাকেন, তাই আমি নিজে কষ্ট চেপে রেখে ওনার সব কাজ করে দিই। চলো ভাই, ওনার শরীরের কষ্ট তো মনে হয় আমার থেকে বেশি, আমি তারই পা টিপে দিই, মাথা টিপে দিই। দেখেন, এখানে পপুলাসের আরেকটা নতুন খাস চরিত্র আমাদের সামনে এলো। পপুলাস সবসময় নিজের মনে এই বিষয়টা খুব সুন্দরভাবে রিকগনাইজ করে নেয়, তার নিজের কষ্টের চেয়ে সামনের মানুষের কষ্টের পরিমাণ অনেক বেশি।
সে পরম ব্যস্ততার সাথে এই বিষয়টা রিকগনাইজ, কি বলে ব্যস্ত হচ্ছে, পরম মানে বাস্তবতার সাথে এই বিষয়টা রিকগনাইজ করে যে ডাক্তার সাহেব শরীরের কষ্ট বা ব্যথা তো আমার নিজেরও কম হচ্ছে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওনার শরীরের কষ্টের পরিমাণ আমার থেকে অনেক বেশি। এই কারণে ওনার যখন মাঝরাতে ঘুম থেকে উঠে বলে যে আমাকে একটু গরম পানি এনে দাও, তখন আমি নিজের জন্য আলাদা করে একটু গরম পানি করি না। আমি গরম পানি আমার নিজেরও প্রয়োজন, আমারও তো ব্যথা, কিন্তু আমি নিজের জন্য করি না। আমি ভাবি আচ্ছা যাক বাবা, আমি ওনার জন্য গরম পানি, ওনার এত প্রয়োজন, আমি ওনাকেই করে দিই। আমি কষ্ট করে, আমারও তো কষ্ট অনেক, আমি খুব শান্তভাবে ধীরে ধীরে বিছানা থেকে উঠি, আস্তে আস্তে পা ফেলে রান্নাঘরে যাই, পানি গরম করে আনি এবং উনার হাতে পাত্রটা তুলে দিই খুব যত্ন করে। তারপরে উনাকে গরম পানি খাওয়া শেষ হলো, উনি ঘুমায় পড়ে, আমি তখন বিছানায় এসে ঘুমাতে যাই। উনার ঘুমানোর পরে আধা ঘন্টা পর্যন্ত আমার চোখে আর কোনো ঘুম আসে না, কারণ ঘুম ভেঙে গেছে আমার। কিন্তু আজ পর্যন্ত আমি ওনাকে একটি বারের জন্য মুখ ফুটে বলিনি যে মাঝরাতে বিছানা থেকে উঠে গরম পানি এনে দিতে আমার শরীরে কত না কষ্ট হয়। এটাই কিন্তু আবার অফেন্ডেড বলা যাবে না। অফেন্ডেড হওয়ার জিনিসটা কিন্তু কিরকম, এটা একটু জেনে নিই। যখন তার মনে হয় যে আমি তার জন্য এত কষ্ট করে গরম পানি নিয়ে এলাম, আমি নিজে এত বেদনায় আক্রান্ত, জয়েন্টে জয়েন্টে পেন, ধীরে না নড়তে পারি না, ধীরে ধীরে যে তার জন্য গরম পানি করে নিয়ে আসলাম, আর সে আমার সেই কষ্টের কোনো মূল্যায়ন করলো না, উল্টো আমাকে খুব খারাপ ভাবে বকা দেয়, এত গরম পানি নিয়ে আসছে, এত গরম চাইছি নাকি। তো সামনের মানুষটির দেওয়া এই বকে দেওয়াটাকে বলা হয় অফেন্ডেড হওয়া। যেমন ধরেন একটা বাচ্চার কথা বলি, বাসায় গেস্ট আসবে, গেস্ট আসার আগে মা বাচ্চাকে খুব সুন্দরভাবে ডেকে নিয়ে বোঝাচ্ছে, বাবা আজকে আমাদের বাসায় বাইরের কিছু গেস্ট আসবে, টেবিলে অনেক সিঙ্গাড়া রাখা থাকবে, রসগোল্লা রাখা থাকবে, কালোজাম রাখা থাকবে, বরফি রাখা থাকবে, অনেক ভালো ভালো খাবার দাবার সাজানো থাকবে। বাবা তুমি আজকে কিন্তু অতিথিদের সামনে খুব ভদ্রভাবে, খুব তাজিবের সাথে বসে থাকবে। অতিথিরা আসার সাথে সাথে তুমি যেন হুট করে প্লেট থেকে রসগোল্লা তুলে মুখের মধ্যে ঢুকিয়ে নিও না, এমন কাজ ভুলেও করবা না। মা বাচ্চাকে খুব সুন্দরভাবে শিখাই দিলেন, বাচ্চাটাও মাথা নাড়ায় খুব শান্তভাবে বসে থাকলো, শিখে নিল। এখন বাচ্চা তো বাচ্চাই, বয়স হয়তো 5, 6, 7 যাই হোক, এখন গেস্টরা আসার পরে সে মায়ের কথাটি পুরোপুরি ভুলে গেল, ডাল হয়ে গেল, মায়ের কথাটা পুরোপুরি ভুলে গেল। কারণ ওই যে ডালনেস, কোকুলাসের বাচ্চার প্রকৃতি। যদি বাচ্চাটি অসুস্থ হয় তখন এই কাহিনীটা ঘটবে, ধরেন জ্বর সর্দি কাশি যে কোনো একটা অসুস্থ থাকে, মানে তার ডালনেস তখন আরো বেড়ে যায়। এখন তার মাথায় এই চিন্তাটা বিন্দু মাত্র রইল না, থাকে না যে আমার মা আমাকে রসগোল্লায় হাত দিতে বারণ করেছিলেন। এখন অতিথি আসার পরে টেবিলে খাবার সাজাতেই সে মায়ের কথা ভুলে গিয়ে প্লেটটা কপ করে একটা রসগোল্লা বা একটা বরফি, হ্যাঁ, বা একটা ধরেন চিকেন ফ্রাই তুলে, হ্যাঁ, নিতে গেল। অমনি মা সবার সামনে একটা জোরে ধমক, তোকে তো একটু আগে এত করে বুঝালাম যে তুই গেস্টদের সামনে এরকম কাজ করিস না, আর নোংরা কাজটা তুই করলি। মায়ের এই যে ধমক শোনার সাথে সাথে একদম কুকলাস বাচ্চা, কুকলাস যদি হয় বাচ্চাটা একদম চুপ, একদম খামোশ হয়ে যায়। সে মুখে একটা কথা বলবে না। ভালো করে বুঝেন, কুকুলাস মুখে একটা কথা বলবে না, মাঝে মেরেও দেয়, একটা কথাও বলবে না, কান্নাকাটিও করবে না। সে খুব ঠান্ডা ভাবে মাথা নিচু করে এই আস্তে আস্তে করে এরকম করে থাকে। আমি তো দেখাতে পারলে খুব ভালো হতো, আমার ভিডিও বন্ধ হয়ে গেছে নাকি, দেখা না। এরকম করে দাঁড়ায় ধরেন, ধীরে ধীরে পা এরকম 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 ধীরে ধীরে একটু 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 আস্তে 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 সে ধীরে 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 অতিথিদের ঘর, মানে যে ড্রয়িং রুম ছিল সেখান থেকে বাড়িয়ে পুরোপুরি বাড়ি যাবে। এই বাচ্চার এরকম অ্যাটিটিউড দেখে মা কিন্তু নিজে, আরে আল্লাহ আমি তো বড় ভুল করে গেলাম, বাচ্চাকে তো সবার সামনে এরকম বকা না দিলেও পারতাম, ঠিক আছে, বকা না দিলেও পারতাম। তো কোকুলাস বাচ্চাটি কেমন হয়, সে সব
সে সামনের মানুষের এই বড় ভুলগুলো খুব সহজেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, ফরগিভ করে দেয়। এমনকি সেই ভুলের কারণে তার মনে যতই কষ্ট তৈরি হোক না কেন, নিরাশা তৈরি হোক না কেন, সে মন থেকে তা ক্ষমা করে দেয়। ঠিক আছে, আমরা অনেক অনেক বিষয়গুলা আলোচনা করলাম। আরো বিষয় আছে, আরো ক্লাস আছে, আমরা আরো ক্লাস নেব। তো আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলোকে মনে রাখার, হ্যাঁ, এই জিনিসগুলোকে কালচার করার, এগুলো নিয়ে চিন্তা করার। এবং পেশেন্ট কিন্তু চেম্বারে এইভাবেই আসে, আপনি দেখার দৃষ্টিতে যদি দেখেন তাহলে এই ক্যারেক্টার বোঝা বা ইয়ে করাটা কিন্তু খুব কঠিন কিছু না। আপনার কাছে মনে